আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিশার হঠাৎ করে পদ্মার চরে আগমন করার কিছু নমুনা জানতে পারবেন। ইতিমধ্যে আপনারা যারা তিশার সর্বশেষ ভিডিওটা দেখেছেন আজকের, দেখেছেন যে তিশা কিন্তু হঠাৎ করে পদ্মার চরে চলে গিয়েছে এবং সেটা একা একা চলে গিয়েছে তাবিয়াকে নিয়ে। কত বড় দুঃসাহস চিন্তা করুন। সে হঠাৎ করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া নাকি পদ্মার চরে গিয়েছে। আচ্ছা, আমার কোশ্চেন এবং আপনাদের কাছে জানতে চাই, তিশা যেভাবে করে গিয়েছে একরকম বিশ্বাস করতে বাধ্য হবেন আপনারা যে তিশা মনে হয় হঠাৎ করেই গিয়েছে, কারণ তিশা তার নিজের কোনো জামা কাপড় নেয়নি, তাবিয়ার কোনো জামা কাপড় নেয়নি, হঠাৎ করে চলে গেছে এবং ভিডিও দিচ্ছে, বলছে আমি রাগ করে চলে আসলাম। কেন আসলাম পরের ভিডিওতে জানাবো, কি হচ্ছে আমি জানাবো। আজকে আমি এখন পুরো ভিডিওটা দেখেন, আমি কত কষ্ট করে আসছি সেটা জানতে পারবেন। দেখেন কত চতুরতার সাথে ভিডিওগুলো দিয়েছে। এবং একটা জিনিস আপনারা সবাই জানেন, মানে থাক এটা এখন আগে বলবো না, আগে বললে মজাটা শেষ হয়ে যাবে। ভিডিওতে আমি এই কথাটা বলবো। তো আজকের ভিডিওটা আমি মনে করি ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকটা দর্শকের দেখা উচিত যারা কিনা তিশাকে ফলো করেন, যারা কিনা তিশার ভিডিও দেখেন, যারা কিনা তিশা সম্পর্কে জানতে আগ্রহী, ওই পরিবারের নোংরা গল্পগুলো জানতে আপনাদের মানে কৌতূহল থাকে, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি দরকারি। কারণ আজকে আপনাদের কাছে আমি এমন এমন কিছু জিনিস বলবো যেটা দিয়ে আমি এস্টাবলিশ করবো এই জিনিসটা, তিশার হঠাৎ করে পদ্মা চলে যাওয়ার কারণটা কি, কেন তিশা নাটকটা সাজালো, বা তিশা আসলে কি রাগ করে গিয়েছে কিনা, বা যদি যায় কার উপর রাগ করে গিয়েছে, কেন বা রাগ করেছে, তার এত তেজ এত রাগ ক্ষোভ কেন থাকবে, আর বাপ্পিকে ছাড়া কেন চলে গেল হঠাৎ করে, বাপ্পিকে কেন পদ্মা চরে নিল না, রাগ ক্ষোভটা কি তাহলে বাপ্পির সাথে? তিশা তো বাপ্পির অনেকগুলো দোষ বলছিল, বাপ্পি নাকি তাবিয়ার প্রতি কোনো যত্নশীলই না। হাস্যকর বিষয়, বাপ্পি নাকি তাবিয়ার প্রতি যত্নশীল না, তিশা অনেক যত্নশীল। এই কথাটা শোনার পর কিন্তু দর্শক, মানুষের মন চাইবে দুইবার করে বাথরুমে শুশু করে আসতে। ঠিক আছে, এর বাইরে আর কিছুই না। কারণ তিশা নাকি তাবিয়ার প্রতি অনেক যত্নশীল, বাপ্পি না। এটা আসলে এই মানে জোক অফ দ্য ইয়ার আমি মনে করি, জোক অফ দ্য ইয়ার। বাপ্পি যদি তাবিয়ার প্রতি যত্নশীল না হয় তাহলে আর কেউ যত্নশীল না। তো যাই হোক, তিশার আজকে এরকম কিছু উদ্ভট টাইপের কথা, বাপ্পির প্রতি অভিযোগ এবং হঠাৎ করে তার বাবার বাড়িতে চলে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো আমি একটু স্টাডি করার চেষ্টা করেছি লাস্ট কিছু ঘন্টা। এবং আমার কাছে এই কিছু ঘন্টার মধ্যে অনেকগুলো ইনফরমেশন চলে এসেছে ইতিমধ্যে। আর এই ইনফরমেশনগুলোর কিছু ইনফরমেশন ছিল গত 2-1 দিনের মধ্যে কালেক্ট করা। তো 2-1টা ঘটনাকে যোগসূত্র দিয়ে মিলানোর মতো করে মিলাতে গেলে অনেক কিছু আজকে পাজলের মতো মিলে যাবে। সো আমার আজকের ভিডিও ফুললি আমি তিশার উদ্দেশ্যে বলতে পারেন দিচ্ছি, এবং তিশা কেন গিয়েছে, কী কী ঘটনা, সব কিছু তুলে ধরবে এক ভিডিওর মাধ্যমে। তো দর্শক যারা এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানতে চান, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। শুরুতেই তিশা কোথায় কিভাবে গিয়েছে সেটার একটু ঘটনার বর্ণনা দিই। তিশাদের ভিডিও দেখার কিছু নেই দর্শক। তিশা প্রথমে তার ভিডিওটা স্টার্ট করে বলছে, আমি আজকে হঠাৎ করে রাগ হয়ে চলে এসেছি পদ্মার চরে। কেন এসেছি, কিভাবে এসেছি, কতটা কষ্ট করে এসেছি, আমার এই পুরো ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এবং ভিডিও শেষ যখন করেছে তখন বলছে, আমি এই ভিডিওটার কারণ বলবো না, আমি পরের ভিডিওতে কারণ বলবো, খুব শীঘ্রই বলবো, অপেক্ষা করুন কেন রাগ করে চলে এসেছি। খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। এবং ভিডিও জুড়ে সে কী করেছে, শুরুতে এটা বললো, শেষে এটা বললো, আর মাঝখানে সে কীভাবে গাড়িতে করে এসেছে সেটা দেখাচ্ছে। পুরো ভিডিও জুড়ে তাবিয়াকে দেখিয়েছে, তাবিয়া অসুস্থ, তাবিয়াকে ডাক্তার দেখাচ্ছি, তাবিয়াকে না গাড়িতে করে যাচ্ছে, তাবিয়া ঘুমাচ্ছে, ভ্যানে করে যাচ্ছে সেটা দেখাচ্ছে, মানে এগুলোই দেখাচ্ছে। খালি তাবিয়া, পুরো তাবিয়াময় ভিডিও আর কি। ঠিক আছে, আর মাঝখানে কিছু কথাবার্তা বলেছে। ঘটনা হচ্ছে তাবিয়া নাকি একটু অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, এবং অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তাবিয়া কিছু খেতে যাচ্ছে না, তাবিয়াকে নিয়ে এসেছে, সবে বড়তে রাত ছিল নাকি, এবং যার কারণে পরের দিন তিশা কোনো ডক্টর বা হচ্ছে কি কোনো হসপিটাল বা কোনো ফার্মাসি কিছু খোলা পাচ্ছিল না, এই জন্য তার খুব কষ্ট হচ্ছিল। তারপরে সে তার মেয়েকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে কিছু খাওয়ানোর জন্য এবং তার বাচ্চাকে ওষুধ খাওয়ানোর জন্য। আচ্ছা, ভালো কথা। এবং তাবিয়া নাকি একটা জিনিস বারবার বলছিল, আমি বাসাতে আর যাবো না, বাসাতে আর যাবো না, বাসাতে তার যেতে ভালো লাগে না, এটা বলছিল, বুঝেছেন? তো তিশা তাবিয়ার উপর দোষ চাপা ছিল যে তিশা মিমের বাসায় তার যেতে যাচ্ছে না, তাহলে তাবিয়া কোথায় যেতে যাচ্ছে? তাবিয়া পদ্মা চড়ে যেতে যাচ্ছিল। ও, আই সি, আই সি, তাবিয়া পদ্মা চড়ে যেতে যাচ্ছিল, বুঝতে পেরেছে। তো যাই হোক, তিশা বারবার বলছে তাবিয়া যেতে যাচ্ছে না বাসাতে, তাবিয়া কোথাও যেতে যাচ্ছে না। তাহলে তাবিয়া কি রাস্তায় থাকবে, বাসায় যেতে যাচ্ছে মানে?
প্রত্যেকটা বাচ্চা তো এরকম আবদার ধরে, তো সব বাচ্চার কথা কি এগুলো শুনতে হয়? তো যাই হোক, তিশা বারবার বলছে তাবিয়া বাসায় যেতে চাচ্ছে না। এক কথা আর অনেকবার বলেছে, ভিডিও জুড়ে সে কথা বলেছে বারবার। তারপরে বলছে আমার বাচ্চাটা অসুস্থ, তার বাবা আসলে এত বেশি খেয়াল করে না। বলছে হ্যাঁ ঘরে বসে যা কিছু সব কিছু করবে, আদর সোহাগ করবে, কিন্তু ঘরের বাইরে ডক্টরের কাছে নেওয়া বা এই সমস্ত যে ভেজাল এগুলো তার বাবা নাকি করতে চায় না, মানে বাপ্পি নাকি এগুলো নিতে চায় না। যেই বাপ্পির পুরো কলিজাটা জুড়েই তাবিয়া, যে বাপ্পির পুরো ভিতরটাই তাবিয়া, সে বাপ্পি নাকি তাবিয়া অসুস্থ হলে ডক্টরের কাছে নিতে চায় না। এটা কি বিশ্বাসযোগ্য কথা দর্শক? আমি বিশ্বাস করি না। তাবিয়া পুরোটা তার বাবার উপর দিয়ে চলে। বাপ্পি তাবিয়ার জন্য তার জীবনটা দিয়ে দিতে পারবে, এটা কিন্তু আমরা ভিডিওতে সবসময় দেখছি। বাপ্পি কিন্তু তাবিয়ার প্রতি প্রচণ্ড পরিমাণে যত্নশীল। তাবিয়া ছাড়া বাপ্পি কিচ্ছু বোঝে না, তাবিয়ার সমস্ত শখ আহ্লাদ পূরণ করে বাপ্পি। তো সেই জায়গায় তিশা যে ক্লেমটা করেছে সম্পূর্ণ মিথ্যা। বরং আমরা এটা দেখেছি পদ্মার চরে তাবিয়াকে কিন্তু তিশা কোনোভাবে সকালে নাস্তা খাওয়াতো না। আমি তিশার উদ্দেশ্যে বলতে চাই, আপনি তাবিয়াকে এত খেয়াল রাখেন, পরে তিশা বলছে মা তো মাই, তাই না, মায়ের মতো কত এত মায়ের ভালোবাসা, তাহলে তাবিয়া যখন সকালে ঘুম থেকে উঠতো, এই যে এবারের ঘটনা ভিডিওতে তো দেখতাম বাপ্পির, তাবিয়া সকালে কেন নাস্তা খেতে পারতো না? তাবিয়ার নাস্তা কেন আপনি রেডি করে দিতেন না? তাবিয়ার কেন খাবারের ব্যবস্থা আপনি করতেন না? তাবিয়ার নাস্তা কেন তার দাদিকে খাওয়ানো লাগতো? বুড়ো বয়সে কোথায় তার দাদি এখন বসে বসে খাবে, সে জায়গায় তার দাদি তাবিয়ার জন্য নাস্তা রেডি করে সকালবেলাতে বসে উঠে। চিন্তা করা যায়? মা এত ভালো মা, আপনি কুলাঙ্গার অপদার্থ মা, নিজের সন্তানের একটা নাস্তা রেডি করতে পারেন না। তার দাদি তাকে নাস্তা খাওয়ায় বয়সে এসে, দুপুরে খাবারের ব্যবস্থা করে, বিকেলে নাস্তার ব্যবস্থা করে। নাজমা মানে ওই আন্টির বাপ্পির মাঝের তার কিন্তু সব দিনটা কাটে তাবিয়াকে নিয়ে, তানকে নিয়ে, তাদের খাবারের ব্যবস্থা করে। আপনারা সবাই ভিডিওতে দেখেছেন। তাহলে তিশা যে এত ভালো মা নিজেকে দাবি করছে, তাহলে সামান্যতম খাবারের ব্যবস্থাটা কেন সে করতে পারে না তাবিয়ার জন্য? কিন্তু দেখবেন বাপ্পি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠে, তান কখন কি করবে, স্কুলে গেল কিনা, খাবার খেলো কিনা খোঁজ রাখে, তাবিয়াটা খোঁজ রাখে। বাপ্পি কিন্তু ওগুলো সবসময় খোঁজ রাখে। কই তিশা তো খোঁজ রাখে না। তিশার নবাবজাদির মতো সারাদিন বিছানাতে ঘুমিয়ে থাকে। তাহলে কিসের মা আপনি? আপনি কিসের মা? আপনি সন্তান জন্ম না দিলেও হতো, আজীবন আপনি বন্ধা থাকলেও হতো। আপনি কিসের মা দাবি করেন নিজেকে? আপনি তো মা না, আপনি মা নামে কলঙ্ক, জাতির কলঙ্ক। আপনি আপনি সন্তানকে শিক্ষাই তো দিতে পারেন না, আপনি নিজেকে মা দাবি করেন কিভাবে? তো তিশা মানে আজকে এই কথাগুলো বলছিল, নিজেকে অনেক ভালো দাবি করছিল। হ্যাঁ, সে তাবিয়ার প্রতি অনেক দায়িত্বশীল যত্নশীল। কি করেছে? সামান্য একটা ফার্মেসি থেকে, ফার্মেসিওয়ালার কাছ থেকে একটা জ্বরের ওষুধ কিনেছে না পায়, এটাতে তিশা নিজেকে অনেক দায়িত্বশীল প্রমাণ করছে, আমি অনেক দায়িত্ববান কাজ করেছি। এবং মাঝখান থেকে কী করেছে? নিজের উদ্দেশ্য হাসিল করেছে। একটু পর আমি সেটা ডিটেলস বলবো। তারপরে শুরু থেকে বারবার বলছিল একটা কথা, আমি অর্থ বুঝতে পারছিলাম না, যে তাবিয়া হচ্ছে গিয়ে বাসায় যেতে চাচ্ছে না, যেতে চাচ্ছে না, যেতে চাচ্ছে না। পরে হঠাৎ করে দেখি তাবিয়াকে নাকি গাড়িতে করে সে পদ্মা চড়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম দিশা কেন বারবার করে এই কথা বলছে তাবিয়া বাসায় যেতে যাচ্ছে না। আসলে দিশার নিজের মন চাচ্ছে পদ্মা চড়ে যাওয়ার জন্য, সেটা তো আর নিজে বলতে পারছে না। সে তাবিয়ার ঘরে দোষ দিয়ে দিল যে তাবিয়া যেতে যাচ্ছে না। আচ্ছা ভাই, তাবিয়া যেতে যাচ্ছে না বাসাতে, তাই বলো কি আপনি ধূপ করে গাড়িতে করে মন চাইলো আর ঢাকা থেকে পদ্মা চড়ে চলে যাবেন? জামা কাপড়ের প্রয়োজন আছে না? হ্যাঁ, বিভিন্ন জিনিসপত্রের প্রয়োজন আছে না? আপনি কোনো দিক ঠিকানা না দেখে ধূপ করে চলে গেলেন, এটা তো একটা মানে পাইতারা আর কি, একটা একটা মানে ফাইজলামি আর কি, একটা বাচ্চার জীবনে খেলা আর কি। বাচ্চাটা তো আপনার একার না, এখানে বাপ্পিরও হক আছে। আপনি এই কাজটা চরম অন্যায় করেছেন, সোজা কথা। তো তারপরে আপনার এই কাজের পেছনে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হয়তো দর্শকরা জানতে পারছে না, বাট সেটা আমি তুলে ধরবো। তো আমি এখন একটা একটা করে বলি দর্শক। প্রথমত তিশার আজকের এই ঘটনাটা দিয়ে তিশা অনেকগুলো তার সাকসেসফুল প্ল্যান স্বার্থ হাসিল করেছে। কীভাবে করে আমি বলবো, প্রত্যেকটা উদ্দেশ্য বলবো। কারণ তিশা দেখবেন, তিশা যখন অনেকগুলো ঝামেলায় পড়ে, সে একটা গুটিবাজি করে, একটা গুটিবাজি দিয়ে সে তার সব ঝামেলা মিটিয়ে ফেলে। সেটা ছিল আজকে তার মুভ করা পদ্মাচরে, এটা দিয়ে সে অনেকগুলো ঝামেলা থেকে সে মুভ করার চেষ্টা করেছে। প্রথম যে সমস্যাটা ছিল, বাট এটা ম্যান্ডেটরি না, এটা একটা কারণের মধ্যে একটা, বাট প্রধানতম কারণ এটা না। তো লিস্ট কারণের মধ্যে এটা একটা, যেটা এখন বলছি। তিশার কিন্তু চ্যানেলে ভিউ নেই দর্শক, সে অনেকভাবে চেষ্টা করেছে তার চ্যানেলে ভিউ উঠানোর, তার চ্যানেলের টিআরপি বাড়ানোর, রিপুটেশন বাড়ানোর, হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার, কিন্তু কোনোতেই কিছু লাভ হচ্ছিল না, কিছুতেই কিছু হচ্ছিল না, তার চ্যানেলের প্রোগ্রেস খুবই খারাপ। তো তিশা দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম গ্যাঞ্জাম মার্কা ভিডিও দিলে ভিউ হয়, যেমন শারমিন রাজের সংসার ভেঙে যাওয়া, মিম শারমিনের ঝগড়া লেগে যাওয়া, হ্যাঁ, এরকম গ্যাঞ্জাম মার্কা ভিডিও মানুষের অনেক পছন্দ হয়। মানে
যেটাকে আমরা নেগেটিভ কন্ট্রোভার্সি বলি, পজিটিভ কোনো কন্ট্রোভার্সি না। এই নেগেটিভভাবে একটা ইস্যু তৈরি করে কিন্তু চ্যানেল গ্রো করা যায়। তো তিশা এটাকে বেছে নিয়েছে তার হঠাৎ করে তার এই চ্যানেলের ইমপ্রেশন পড়ে যাওয়া, হারানো ঐতিহ্যকে ফিরে পাওয়ার জন্য। তো সে কী করলো, সে আজকে ভিডিও দিল হঠাৎ করে, রাগারাগি করে, ঝগড়া করে, মিমের বাসাতে রাগ করে বের হয়ে আসলাম, একা একা বাড়ি চলে আসলাম। কেন আসলাম আপনারা বলুন তো? এরকম রোমাঞ্চকর কথা শুনলে, এরকম আকর্ষণীয় টাইটেল দিলে মানুষ তো দেখবেই। এই যে পার্সোনালি আমিও তো ক্লিক করেছি, কেন রাগ করে চলে আসলো, কি হয়েছে, কার সাথে রাগ করেছে? যে কারোরই আগ্রহের কেন্দ্রবিন্দু তো থাকবে। আপনি যাকে দেখছেন, আপনাকে জানছেন, আপনার জানার আগ্রহ থাকতেই পারে। তো স্বভাবতই কেন তিশা এভাবে যাবে আর এভাবে টাইটেল দিবে? তার মুখ্য উদ্দেশ্য, তিশা কোনোভাবেই ভালো কন্টেন্ট দিয়ে ভিউ কামাতে পারছিল না। যেহেতু দেখছে ভালো কন্টেন্টের মূল্য নেই, তখন নেগেটিভ কন্টেন্ট দেওয়া শুরু করবো। কি, অমুকের সাথে ঝগড়া করে বাসা ছেড়ে চলে আসলাম। এবং দেখবেন আজকে এই ভিডিওতে তার 50,000 থেকে 60,000 ভিউ হবে। মার্ক মাই ওয়ার্ড, লিখে রাখবেন। তিশার আজকের ভিডিওতে অনেক ভিউ হবে, কারণ ওই যে তিশা রাগ করে বাসা থেকে বের হয়ে এসেছে, এই জন্য সবাই অনেক মজা পাবে দেখতে। এবং তিশা সাকসেস এই প্ল্যানে, তার ভিউটাকে বা হারানো ঐতিহ্যকে ফিরে আনার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে তিশা রাগ করে কেন চলে যাবে? ওই যে বললাম, তিশা বুঝতে পেরেছিল পজিটিভভাবে তো কোনো ভিউ হচ্ছিল না, তো নেগেটিভ উপায়ে ভিউ কামানোর একটা ধান্দা এটা, আর কিছুই না। বাট এটা একটা অন্যতম প্রধান কারণের মধ্যে একটা, বাট আরও কিছু কারণ আছে, সেগুলো আমি এখন বলবো, যেগুলো এটার থেকে আরও বড় বড় কারণ। এবং আমি এটা রিসেন্টলি এগুলো অ্যানালাইসিস করেছি এবং দেখলাম এগুলোর সত্যতা আছে। তো এর মধ্যে যেই জিনিসটা প্রধান, দর্শক আপনারা সবাই জানেন ইতিমধ্যে, যে বাপ্পির যে আপন খালাদো ভাই আছে, তার বউ কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অর্থাৎ আমি পুরো ঘটনাটা শুনিনি, কারণ আমি একজনের ভিডিও খুব বাজেভাবে স্কিপ করি। দেখলে আমার শরীরের যে সার্কুলেশন একদম গরম হয়ে যায়, টকবক টকবক করতে থাকে, মনে হয় যে আমার এক্ষুনি শরীর ফেটে রক্ত গরম হয়ে টকবক করতে থাকে মাথা। সেই মানুষটা না দেন বালিশ ম্যাডাম, তাকে দেখলে আমার চটকনা, যাই হোক কিছু আর বললাম না, মানে আমার বিরক্ত লেগে যায় আর কি, তাকে দেখলেই আমার খুবই বিরক্ত লাগে। ঠিক আছে, মানে এত বিরক্ত লাগে কল্পনা করতে পারবেন না। তো এই জন্য আমি তার ভিডিও দেখি না, সবসময় স্কিপ করার চেষ্টা করি আর কি, স্কিপ করে যাই, দেখি না। তো তারপরও আমি যখন ঘটনা অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম, ঘটনার সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করছিলাম, সেই উসিলাতে আমার ভিডিওটা অন করা লেগেছে এবং দেখলাম যে হ্যাঁ, ঘটনার সত্যতা আছে। তো বাপ্পির যে খালাতো ভাই, আপনাদের মনে আছে অনেক আগে আমি যখন রোস্টিং ভিডিও দিতাম, আমাদের এগেনস্টে একজন বাপ্পিদের খালাতো ভাই ভিডিও দিত, চিনেছেন হয়তো, ওই যে রূপপুর, কি জানি, রূপকথা রূপপুর না কি একটা জানি, একটা চ্যানেলের নাম ছিল, আমার পুরোপুরি মনে নাই। ঠিক আছে, মানে বাপ্পির খালাতো ভাই ভিডিও দিত তিশাদের পক্ষ হয়ে অনেক আগে। তো তার ওয়াইফের নাকি এখন বর্তমানে অনেক অসুস্থতা ধরা পড়েছে, যতটুকু আমি শুনেছি। সম্ভবত যতটুকু ফাতিয়া বিবির, আমি পুরোটা দেখিনি, টেনে টেনে দেখি, টিউমার হয়েছে, হয়তো টিউমার থেকে তার ক্যান্সার ছড়িয়ে গেছে এবং এটা একদম লাস্ট স্টেজে চলে গেছে আর কি। তো স্বাভাবিকভাবে এরকম সমস্ত রোগীকে কিন্তু আবার ফিরিয়ে আনাটা টাফ হয়ে যায়, সম্ভব হয় না, একরকম অসম্ভবই, মানুষ ধরে নেই এই মানুষগুলো ফিরে আসবে না। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই মানুষটা কিন্তু এখন তার জীবন মৃত্যুর একটা মিলন পর্যায়ে আছে, যে কোনো সময় হয়তো চলে যেতে পারে, এরকম একটা অবস্থায়। তো অবশ্যই খারাপ লাগার মতো কথা। তো আত্মীয়টা কাদের বাড়ি? আত্মীয়তা বাপ্পির বাড়ি, কারণ বাপ্পির খালাতো ভাইয়ের বউ, তাহলে আত্মীয়টা অবশ্যই বাপ্পির বাড়ি। তিশা এখানে কি, তিশা এখানে অত বেশি গুরুত্ব বহন করে না, কারণ আত্মীয়টা কিন্তু তিশার না। কিন্তু যেহেতু তিশা এখানে বাপ্পির বাসায় বিবাহিত বউ, বাপ্পির বউ, তারপরে অবশ্যই আত্মীয়টা যদি বাপ্পির হয়, এই আত্মীয়টা তিশারও হবে। তো তিশারাকে নেগলেক্ট করতে কোনোভাবেই পারে না। কারণ কথা হচ্ছে, এই যে ওনার যে বউ, বাপ্পির খালাতো ভাইয়ের বউ, সে কিন্তু তার চিকিৎসার জন্য এখন ঢাকাতে স্টে করছে। ঠিক আছে, ঢাকাতে যারা আছে তারা কিন্তু একবার হলেও তার সাথে দেখা সাক্ষাৎ করে আসছে। তো সে অবস্থায় যেহেতু তিশা ঢাকাতে এসেছে আর ঢাকাতেই সে আছে, অ্যাটলিস্ট কিন্তু বাপ্পির উচিত তিশা কিনা একটা বারের জন্য হলেও গিয়েও তাকে দেখে আসে যে কেমন আছে, কী অবস্থাতে আছে। কারণ কি, কারণ সে মানুষটা তো দুনিয়া থেকে চলে যেতেও পারে, আর জীবনে দেখা নাও হতে পারে, একটা বার কিন্তু অবশ্যই দেখা উচিত। এটা আপনারা সবাই জানেন। এখন কথা হচ্ছে, তিশা দেখবেন ঢাকাতে তার বোনের সাথে ঘুরছে, তার বোনের জামাইয়ের সাথে ঘুরছে, বাপ্পির সাথে ঘুরছে, নাচ গান করছে, সব কিছু করছে। তো একটা বার কি তিশা পারে না একটা ঘন্টার জন্য সময় নিয়ে বাপ্পির খালাতো ভাইয়ের বউটাকে একবার দেখা দিয়ে আসতে? অবশ্যই পারে এবং এটা উচিত, বাট সেটা কিন্তু করছে না। তো এটা কিন্তু চরম অন্যায় করছে। ওই দিক থেকে ফাঁদে আবার গরম তেলের মধ্যে আবার ঘি ঢেলে দিয়েছে আরও ফুটন্ত, মানে সব কিছু করার জন্য, গরম করার জন্য। কি করেছে সে? ফাদে সেদিন ভিডিও দিয়েছে,
তার খালাতো ভাইয়ের বউকে নিয়ে, ঠিক আছে, বলছে যে হাজার চেষ্টা করেও হাজার কষ্ট করেও মানে মন চাইলেও যেতে পারছি না, কারণ আমি অনেক দূরে থাকি। তো ফাতে কিন্তু পার পেয়ে গেছে একটা কথা বলে, তো তার অনেক যেতে ইচ্ছা করছে কিন্তু দূরে বলে সে আর যেতে পারছে না, কিন্তু তার অনেক মন কান্নাকাটি করছে। মাঝখান দিয়ে তার এই খালাতো ভাইয়ের বউকে দিয়ে একটা ব্যবসা করে নিল, ভালো ভিউ কামিয়ে নিল আর কি, কিন্তু উপর দিয়ে তেলবাজি করছে, কিন্তু আসল কামে কিন্তু নাই, কেউ কিন্তু দেখতে যাচ্ছে না। আর বাপ্পিকে দেখবেন সে কিছু বলছে না, এই বিষয়ে কোনো মন্তব্য করছে না, কারণ চরম গালি খাচ্ছে। ফাতিহার ওই ভিডিওর পর থেকে কিন্তু সবাই খালি তিশাকে গালিগালাজ করছে, বাপ্পিকে গালিগালাজ করছে, তিশাকে গালিগালাজ করছে যে আপনারা কেমন মানুষ, আপনাদের একজন ভাইয়ের বউ অসুস্থ মারা যেতে যাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিখানে আছে, অথচ আপনারা কেউ তাকে দেখতে যাচ্ছেন না, একটাবারও খোঁজ খবর নিতে যাচ্ছেন না। তো এই যে এই কথাটা কিন্তু কারো জানার কথা ছিল না দর্শক, আমরা কেউ জানতাম না, কিন্তু এই কথাটা কে বলে দিয়েছে? ফাতেহা বলে দিয়েছে। তো ফাতে বলেছে একটা কারণেই, তার টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে উস্কে দিয়েছে দর্শকদেরকে যে আমি এত দূরে থেকে এর জন্য যেতে পারছি না, ইচ্ছা আছে, বাট যারা ঢাকায় আছে তারা তো যেতে পারে, বাপ্পি তিশা তারা কেন যাচ্ছে না? তারা তো যাচ্ছে না, কাছে থাকতে যাচ্ছে না, আমি এত দূর থেকে কিভাবে যাব? তো ফাতে কিন্তু ডিরেক্টলি তিশাকে একটা খোঁচা দিয়ে দিয়েছে দর্শকদের সামনে রেখে। তো এটা কিন্তু দর্শকরা পিক করতে পেরেছে এবং তিশাকে চরম আকারে ধৌত করছে, ওয়াশ করছে। আমার কাছে অনেক কমেন্ট এসেছে তিশার এই জিনিসটা নিয়ে সবাই গালিগালাজ করছে। তো দেখবেন দিশা তো আসলে এটা অপরাধ করেছে। আর বাপ্পি তো পারতো যে তার খালাতো ভাইয়ের বউটাকে দেখে আসতে, বাট অবশ্যই বাপ্পি একা পারবে না এখানে, অবশ্যই তিশাকে লাগবে, তিশা ছাড়া গেলে তো মন তো হবে। তো বাপ্পি কিন্তু জন্য যেতে পারছে না, এবং এগুলো নিয়ে বাপ্পি তিশার মধ্যে মনোমালিন্য, যে তিশা যেতে যাচ্ছে না এবং বাপ্পি নিয়ে যেতে যাচ্ছে, এগুলো নিয়ে মনোমালিন্য তিশার ভালো লাগেনি। তিশা চিন্তা করেছে এখন ঢাকাতে যতক্ষণ থাকবো আমাকে এই বিষয়ে কথাবার্তা তত বেশি শুনতে হবে, সো আমি ঢাকা থেকে চলে গেলে তো আমাকে আর এই সমস্ত কথাবার্তা বলার মতো মানুষ থাকবেও না, কেউ কিছু বলবেও না, সো আমি ঢাকা থেকেই চলে যাই। তো ঢাকা থেকে চলে গেলে কি হবে, আমার ভিউ বাড়বে, এই সমস্ত গালিগালাজও কি আর করবে না, আমার লাভও হবে। তো তিশা প্ল্যান সাজিয়েছে যে কীভাবে ঢাকায় যাওয়া যায়। হুট করে এখন ঢাকায় যদি যায় সবাই বলবে যে আপনি কত খারাপ, আপনি আপনার খালাতো ভাইয়ের বুকে না দেখে চলে গেলেন। তো তিশা এখন কী নাটক করলো, সে নিজে তার ডিপ্রেশনের গল্প শোনালো, যাতে করে সবাইকে বলতে পারে আমি তো ভাই নিজেই দুঃখিত, আমি তো নিজেই আমার মন নিয়ে স্টেবল না, আমি তো নিজেই কষ্ট পাচ্ছি, আমি কীভাবে আরেকজনকে দেখতে যাবো, আমার নিজেরই সংসারের 12টা বাজানো, আমি কার মানুষকে দেখতে যেতে পারবো, এই অবস্থা তো আমার নেই, আমি তো নিজে রাগ করে ঢাকা থেকে চলে এসেছি। তো এরপরে কিন্তু আর কেউ তাকে কিছু বলতে আসবে না, কারণ সবাই দেখবে তিশা তো নিজেই মন খারাপ, সে মানুষকে কীভাবে দেখতে যাবে, তার তখন মানুষকে দেখতে আসা উচিত। তো তিশা প্ল্যানটাকে সাজিয়েছে যে আমি যদি এখন রাগ করে চলে গিয়েছি এটা বলি, একে তো আমার চ্যানেলের মানে এখন টিআরপি অনেক বাড়বে, সবাই অনেক মজা পাবে, আমার অনেক ভিউ হবে, আবার আরেকটা জিনিস পার পেয়ে যাবো, আমার আর বাপ্পির খালাতো ভাইয়ের বউকে দেখতে যাওয়া লাগবে না, কারণ আমি তো পদ্মা চলে এসেছি, কীভাবে দেখতে যাবো? তো সে কেউ কিছু গালিগালাজও করতে পারবে না। এটা তিশার মাস্টার প্ল্যান ছিল, তিশা কিন্তু সবসময় বসে বসে এই সমস্ত বুদ্ধি বের করে। আর ওই দিক থেকে বাপ্পি, সে কিন্তু ঢাকাতে আছে, সে কিন্তু তিশার সাথে যেতে পারেনি, বলতে পারেন যে ভাই বাপ্পি কেন এখন কী করবে। দর্শক দেখুন, যদি বাপ্পি তিশা সবাই একসাথে আয়োজন করে যেত তাহলে কিন্তু অবশ্যই সেটা মন্দ হতো, ঠিক আছে, কারণ যেহেতু সে খালাদা ভাইয়ের বউকে দেখতে যাচ্ছে না, এটা অবশ্যই খারাপ হতো। এখন যেহেতু তিশা রাগ করে গিয়েছে, বাপ্পি বলবে আমার ভাই বউ চলে গিয়েছে, আমার বাচ্চাকে নিয়ে আলাদা, আমি কি এখানে একা একা বসে রাখবো? বাপ্পি দেখবেন আজকে রাতে পদ্মাচলে চলে যাবে জামা কাপড় নিয়ে, কারণ তিশা ব্যাগগার্ডটি নিয়ে যায়নি, তাই বলে জামা কাপড় নিয়ে যায়নি, সো অবশ্যই বাপ্পি কারণে সে ব্যাগগার্ডটি গুছিয়ে নিয়ে যেতে হবে। তো বাপ্পি দেখবেন এখন তিশার তাবিয়ার ব্যাগগার্ডটি গুছিয়ে সে পদ্মাচলে হাঁটা দিয়েছে, এবং সে বলবে আমি কি আমার খালাদা ভাইয়ের বউকে দেখতে যাবো, আমার নিজের বউরই তো ঠিক নেই, আমার নিজের বউ আমার মেয়েকে নিয়ে আলাদা হয়ে গেছে, সো আমি কি আমার খালাদা ভাইকে বউকে দেখতে যেতে পারবো? আমার তো সংসারের অবস্থা ঠিক নেই। তো সে একটা অজুহাত দিয়ে চলে যাবে পদ্মার চরে। তো ইনডিরেক্টলি দেখুন, বাপ্পিও কিন্তু তার খালাদা ভাইকে দেখতে গেল না, তিশাও দেখতে গেল না, এবং কেউ দেখতে না যাওয়া ছাড়াই এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দিল। কেউ কিন্তু আর বাপ্পি তিশাকে এমন গালিগালাজ করবে না, কারণ দেখবে সবাই তো পদ্মার চরে আছে, কীভাবে গালিগালাজ করবে। কালকে থেকে আবার তিশা হাসি তামাশা শুরু করবে, আজকে একটু মাঝখান থেকে ব্যবসা করে নেবে, এই যে গল্প বলবে একটু পরে, তিশাটা গল্প বলতে আসবে কেন আমি রাগ করে একা একা পদ্মার চরে চলে আসলাম, এই গল্প শুনতে আবার আপনারা সবাই দৌড় দিবেন, তিশা একটু পরেই গল্প নিয়ে বসবে সন্ধ্যা, হয়তো আমার ওই ভিডিও ছাড়ার আগে বা ভিডিও ছাড়ার পরে, বা সে একটু পরেই গল্প নিয়ে বসবে। তো এগুলো তিশার একটা পুরনো মানে একটা চাল, তার ভিউ বাড়ানোর, তার বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে যাওয়ার একটা জাস্ট অজুহাত আর কি, ছুত আর কিছুই না। তো দিন শেষে কি তিশার আসলে এখন অনেক বেশি বলতে পারেন মানসিক অবস্থা ভেঙে গেছে, তিশার নিজেকে কোনোভাবে স্টেবল রাখতে পারছে না, তার পেছনে অনেকগুলো কারণ আছে দর্শক, অনেকগুলো কারণ আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে এই বাইদানি পরিবার, এই বাইদানি পরিবারের সবাই কিন্তু তার নিজ নিজ সংসার নিয়ে এখন সবাই বলতে পারেন স্টেবল আছে। স্টেবল মানে কি জানেন, সেটেল হয়ে গেছে। কিভাবে করে আপনারা খেয়াল করে দেখুন, আরিফ সাবিনাকে, তাদের একটা নতুন সন্তান হয়েছে, মরিয়ম বড় হয়ে গেছে,
তারা এখন একটা নতুন চ্যানেলও খুলেছে রোজ মান্নাত দিয়ে, সেখানে মজার মজার ভিডিও ছাড়ছে, তারা তাদের মতো করে সংসারটাকে গুছিয়ে নিয়েছে। মিমকে দেখুন, মিম গর্ভধারণ করেছে, বিয়ে করেছে, বাবুর সাথে মোটামুটি সে সংসার করে যাচ্ছে, সে সেটেল হয়ে আছে। দেখুন পদ্মাচরে শাহিন এবং মিজানের দিকে দুজনের বউ নিয়ে খুব সুখে শান্তিতে আছে। মিজান তার বউ খুকিকে নিয়ে ভালোভাবে আছে, বাচ্চা কাছে নিয়ে। শাহিনও দেখবেন তার বউকে নিয়ে, শারমিনকে নিয়ে এখন যথেষ্ট ভালো আছে, সংসার করে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, নিরিবিলি তারা তাদের মতো করে আছে। কেউ কারোকে নিয়ে রোস্টিং করছে না, কেউ কারোর সাথে আতেও নেই পাতেও নেই, তাদের মতো সংসার করছে। তাকার আপনি এখন তানজিলের দিকে, তানজিলও কিন্তু যেমনই হোক সাকিবকে নিয়ে কিন্তু সংসার করে যাচ্ছে, হোক সে বুঝুক আর না বুঝুক, সংসার কিন্তু করে যাচ্ছে। তো সবাই কিন্তু সবার মতো করে সেটেল হয়ে গেছে। তানজিলা সেটেল হয়েছে, মিম সেটেল হয়েছে, সাবিনা সেটেল হয়েছে, খুকি সেটেল হয়েছে, শারমিন সেটেল হয়েছে, সবাই সবার মতো করে কিন্তু ভালো আছে। কিন্তু সেটেল হয়নি কি এখন? তিশা। দেখবেন সবার জামাই কিন্তু প্রত্যেকটা বইয়ের হাতের মুঠায় আছে, ভেড়া বানিয়ে রেখেছে। তানজিলা সাকিবকে ভেড়া বানিয়ে রেখেছে, ওইদিকে দেখবেন মিম বাবু কিন্তু পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে, একদম পালা পোষা কুকুরের মতো আর কি। মানে বাবুকে এখন মিমের ডাকা লাগে না, বাবু এদিকে আসো, মিম এখন তবে এবং বাবু দৌড়ে আসবে কি কি এরকম করতে থাকবে। বাবু এখন পুরো পোষা কুকুর হয়ে গেছে আর কি, মিমের পোষা কুকুর। বাবু আমি একটু ডেকে আসুক বাবু আমার কাছে, আসবে না কিন্তু, কারণ বাবু এখন মিমের পোষা কুকুর হয়েছে। মিম এখন পুরোপুরিভাবে বাবুকে কুকুর বানিয়ে রেখেছে, ডাকলেই চলে আসবে। ওই দিক থেকে আপনারা দেখতে পারেন আরিফ সাবিরের ক্ষেত্রে সেখানেও ভেড়া দেখতে পারবেন, আপনারা দেখতে পারবেন শাহিন শারমিন এদের ক্ষেত্রেও ভেড়া দেখতে পারবেন। ঠিক আছে, তো যে যার মতো করে সংসার করছে, কিন্তু মাঝখান থেকে বাপ্পি কেমন যেন উড়নচণ্ডী হয়ে গেছে। বাপ্পির সাথে কিন্তু এখন তিশা টোটালি বোনা না, 24 ঘন্টা তারা ঝগড়া করে, 24 ঘন্টা তাদের মতো মনোমালিন্য চলে। যে সেদিন মার্কেটে গিয়েছে, মার্কেটে গিয়েও তাদের মতো ঝগড়া, মার্কেটে যাওয়ার পরেও তাদের মতো শান্তি নেই। তিশা একটু মার্কেটে বেশি সময় ঘুরেছে, বাপ্পি রাগ হয়েছে, এটা নিয়েও তিশার কমপ্লেন, এই যে দেখুন আমার একটু কি সময় লাগতে পারে না, কেমন করছে, মানে বাপ্পি টোটালি তিশাকে সহ্য করতে পারে না। বাট একটা ঘটনা খেয়াল করে দেখুন তো, যখন তিশা বাপ্পি ঢাকাতে সংসার করতো তখন কিন্তু বাপ্পি পুরোপুরিভাবে তিশার আন্ডারে ছিল, তিশার ছায়াতলে ছিল, তিশার ওড়না দিয়ে ঘুরতো, তিশা মুখে ফিডার ঢুকে দিত, বাপ্পি চুষে চুষে খাতো। ঠিক আছে, মানে এরকমভাবে মানে তিশার ভক্ত হয়ে গিয়েছিল বাপ্পি, পুরো ভেড়া ছিল। কিন্তু যেই পাবনাতে গেল, পাবনাতে যাওয়ার পর থেকে বাপ্পি কিন্তু এখন সিংহ হয়ে গেছে, এখন গর্জন করে হাউ হাউ হাউলুম হাহলুম করে। বাপ্পি এখন তিশাকে টোটালি ভয় পায় না, তিশাকে গণ্যমান্য করে না, বাপ্পি এখন নিজের জগতে রাজা আর কি, নিজের মতো করে থাকে, তিশাকে টোটালি গণ্যমান্য করে না, টোটালি না। বাপ্পির যেটা ভালো লাগে সে এখন সেটাই করে। কিন্তু কেন এত পরিবর্তন কেন? দেখবেন দর্শক, আমি একটা কথা বলেছিলাম ব্ল্যাক ম্যাজিকের কথা, এবং এই ব্ল্যাক ম্যাজিক হচ্ছে এটার ফল। পদ্মাচর থেকে তিশার মা কিন্তু এই তাবিজ পৈতেগুলো সব কিছু করে করে পাঠায়, কুফরি কালাম যেগুলো, তো এগুলো প্রত্যেকটা তাদের বোন তাদের জামাইকে খাইয়ে এরকম করে ফেলে। বাবু কিন্তু টোটালি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। দর্শক আপনারা যান তাকে নিয়ে একটা কোনো হুজুরের কাছে, আমি আজকে তারকদের গল্প বলে রাখছি, বাবু যে কোনো হুজুরের কাছে নিয়ে গেলে আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন, বাবু পুরোপুরিভাবে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাকে কুফরি করে এভাবে বানিয়ে রাখা হয়েছে, আমি একদম লিখিত আপনাদেরকে দিলাম, তাকে কুফরি করা হয়েছে। বাবুর চেহারার মধ্যে অনেক ধরনের আভাস পাওয়া যায়, আপনারা নিয়ে যান তাকে কোনো জায়গায়, দেখতে পারবেন, নাহলে একটা ছেলে এরকম পরিবর্তন হতে পারে না। ঠিক আছে, তো বাপ্পি এরকম ছিল, বাপ্পিকে করা হয়েছিল, সবাইকে করা হয়েছে, কিন্তু বাপ্পিকে পাবনাতে নেওয়ার পরে আপনারা সবাই জানেন ওখানে কিন্তু আবার আরেকটা ম্যাডাম থাকে, বালিশ ম্যাডাম, সে কিন্তু আরও ধাপ আগানো। তিশারও গুরুমা হচ্ছে কি ওই বালিশ ম্যাডাম, ঠিক আছে, ওই ফকিরনি বালিশ ম্যাডাম। তো বালিশ ম্যাডামের কাছে কিন্তু মশলা আছে, এই মশলাপাতি কিন্তু আছে, কারণ সেও কম না। তো সেও কিন্তু সুন্দর মতো তার মার সাথে বসে এগুলা অলরেডি করেছে, কারণ ওই যে দেখবেন মালিশেতে বসে বালিশ ম্যাডাম কিন্তু তার জামাকে ভেড়া বানিয়ে রেখেছে, তো সবগুলোকে ভেড়া বানিয়েছে, এবং সবার হাতে সে অস্ত্র আছে। তো বাপ্পিকে যেন এইরকম তিশা তার কন্ট্রোলে রাখতে না পারে, বালিশ ম্যাডাম তার মাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে যে তুমি তোমার জায়গা থেকে কিছু করো যেন বাপ্পিকে তুমি তোমার আন্ডারে নিতে পারে। এবং তিশা দেখবেন, তিশা যে তখন ঘন ঘন পদ্মাচরে যায় না, তো সে কিন্তু আগে পদ্মাচরে ঘন ঘন যেত, এই সমস্ত জিনিসপত্র তার মার কাছ থেকে নিয়েও আসতো, এই জন্য বাপ্পি তার আন্ডারে ছিল। কিন্তু এখন কিন্তু সে ঘন ঘন পদ্মাচরে যেতে পারে না, এই জন্য তিশা যে কোনো কিছু করে বাপ্পিকে তার আন্ডারে রাখবে সেটাও সে পারছে না, এই জন্য কন্ট্রোলটা এখন চলে গেছে দেখবেন বাপ্পির মায়ের কাছে। বাপ্পি কিন্তু তার মাকে এখন যথেষ্ট ভালোবাসে, বাপ্পি তার মার ভক্ত, বাপ্পি তার মার সেবা যত্ন করে, তার মার দিক খেয়াল রাখে, সব কিছুই সে তার মার জন্য করে। কিন্তু এখন বাপ্পি এটাই তিশা এখন সহ্য করতে পারে না, যে বাপ্পি এতদিন আমার আন্ডারে ছিল, আমার কথা মতো চলতো, আমার কথা উদ্বাস করতো, সেই বাপ্পি কিনা এখন তার নিজের মায়ের আন্ডারে চলে গেলো, তার মার কথা মতো বসে, তার মায়ের কথায় চলে, সব কিছু তার মায়ের কথা মতো করছে। এটা তিশা এখন কোনোভাবেই সহ্য করতে পারছে না, জাস্ট কয়েনটা ঘুরে গেছে। অবশ্যই
ব্ল্যাক ম্যাজিকের সবসময় থাকে না, বেশি দিন থাকে না দর্শক। একটা কুফরি কালাম করে আপনি আর্টিফিশিয়ালভাবে একটা জিনিসকে কখনো বেশি দিন ধরে রাখতে পারবেন না, যদি কিনা সেটা ন্যাচারাল ওয়েতে না হয়। আর বিভিন্ন স্কলারের কাছে যান, যারা ইসলামিক স্কলার আছে, তারা প্রত্যেকটা মানুষকে তখন বলে যে আমাদের কাছে হাজার হাজার প্রশ্ন আসে ব্ল্যাক ম্যাজিক নিয়ে, কুফরি কালাম নিয়ে। ঘরে ঘরে এখন এই জিনিসটা প্র্যাকটিস হচ্ছে, চর্চা হচ্ছে, এবং এটা কুফরি কালাম। যারা যারা এটার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর এই জিনিসটা সবচেয়ে বেশি কথা হয় জানেন দর্শক, গ্রামাঞ্চলে এগুলো বেশি হয়। গ্রামাঞ্চলে এই জিনিসটা সব থেকে বেশি প্রচলিত। আর এখন ফেসবুক আসার পরে, সোশ্যাল মিডিয়া আসার পরে এই জিনিসটা এত বেশি স্পন্সর পাচ্ছে, প্রচলন হচ্ছে, এখন শহরের বাসাতেও এগুলো এখন ঘরে ঘরে এগুলো হচ্ছে দর্শক। আগে এগুলো কিন্তু আমরা কল্পনাও করতাম না। এখন দেখবেন ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে ফেসবুকে পর্যন্ত পোস্ট দেয় যে অমুক তান্ত্রিক, অমুক এটা করছে। মানে জঘন্য 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 জঘন্য, মানে কল্পনা করতে পারবেন না, জঘন্য জিনিস। এবং আরও নোংরা লাগবে কি জানেন, আমাদের মস্তিষ্ক কতটা বিকৃত হয়ে গেছে। আমি আপনাদেরকে জাস্ট বলবো, একটাবার আপনার এগুলো মানে চোখ দিয়েও দেখার দরকার নেই, বাট জাস্ট জানার জন্য বলছি, যদি এগুলো সার্চ দিয়ে দেখেন, দেখবেন ওইখানে কমেন্টের মধ্যে কত মানুষ বলে আমি অমুকের ক্ষতি করতে চাই, কীভাবে করবো, আমাকে পথ দেখান, আমি অমুক জিনিস করতে চাই, কীভাবে করবো বলেন। মানে এতটা মানুষ বিকৃত হয়েছে, তারা আবার এগুলোর শরণাপন্ন হচ্ছে, তারা এগুলোর কাছে চলে যাচ্ছে। মানে আমার দেখলেও খারাপ লাগে যে ভাই, নিজেদের হাতে নিজেদের ইমানটাকে নষ্ট করে ফেলছে এরা, এটা কাফির হয়ে যাচ্ছে চোখের সামনে, বাট কেউ বুঝতে পারছে না। তারা তাদের জেদ, তারা রিভেঞ্জ নেওয়ার জন্য এতটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে মানুষরা, যে তাদের হিতাহিত জ্ঞান ভুলে যাচ্ছে। ভাই ছেড়ে দিন না আল্লাহর উপরে। হ্যাঁ, আপনাকে মানুষ একটা খারাপ কিছু বলেছে, ছেড়ে দিন আল্লাহর উপরে। শুনুন, একটা কথা বলি দর্শক, আপনি যখন নিজে কাউকে শাস্তির জন্য নামবেন না, মনে রাখবেন আপনার শাস্তি কিন্তু বেশি কঠিন হবে না। কারণ আপনি একটা মানুষকে কতটুকু বা শাস্তি দিতে পারবেন না, কিন্তু আল্লাহর শাস্তি, আল্লাহর বিধান, আল্লাহর কাছে যে শাস্তির ব্যবস্থা আছে, আপনি যদি আল্লাহর উপর ছেড়ে দেন, আল্লাহর শাস্তি কিন্তু অনেক ভয়াবহ শাস্তি হবে, যেটা আপনি তাকে দিয়ে কিছু করতে পারবেন না। আপনার শাস্তি হয়তো 2-1 ঘন্টার জন্য থাকবে, কিন্তু আল্লাহ যদি তার উপর শাস্তি আরোপ করে দেয়, সে আর বাঁচতে পারবে না, দুনিয়াতেও না, আখিরাতেও না। সালের উপর ছেড়ে দিন, নিজের হাতে এই কাজগুলো করেন না দর্শক, এগুলো খুবই বাজে কাজ। কারণ আমি ফেসবুকে এই জিনিসগুলো দেখি, তো আমি কিন্তু ফেসবুক খুব কম চালাই দর্শক। ফেসবুকের আমার কোনো অ্যাডিকশান নেই, কারণ আমি আমার নিজের কর্মব্যস্ত লাইফ নিয়ে ভালো থাকি, এবং আমি এখানেই ভালোবাসি এই যে রাস্তাঘাটে ঘুরতে, বা মানে আমি সোজা কথা দর্শক, মোবাইল জিনিসটাকে পছন্দ করি না। এই আমার ইউটিউবে যতটুকু সময় দেওয়া, বাকি সময় বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি বা এগুলোর মধ্যেই থাকি। তো যতটুকু সময় ফেসবুকে এগুলো দেখি, কারণ বিশেষ করে দর্শক তিশাদের এই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে গিয়ে আমি যখন ফেসবুকগুলো ঘাটাঘাটি করি, তখনই বিভিন্ন তান্ত্রিকের বিষয় সামনে চলে এসেছিলো। দেখলাম তারা কীভাবে করে ভিডিও দেয়, বলে যে আমরা অমুক করবো, আপনার পায়ের কাছে চলে আসবে, অমুকের ক্ষতি করে দিব। অদ্ভুত বিষয় দর্শক, নাউজুবিল্লাহ। এবং মানুষজন সেখানে হাজার হাজার কমেন্ট করছে, কল্পনা করতে পারবেন না, হাজার হাজার কমেন্ট করছে। তাহলে বুঝুন আমাদের মানুষদের মস্তিষ্কের বিকৃতি কতখানি ঘটেছে। আমার ভিডিও যারা দেখছেন দর্শক, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমাকে যারা ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, একজন মানুষও এই কাজগুলো করবেন না, কোনোদিন তাদের শরণাপন্ন হবেন না, বা যারা চিন্তা করেছেন যে করতে পারেন সেটাও করবেন না দর্শক। আল্লাহর উপর ছেড়ে দিন, নামাজটা পড়ুন, অন্ধকার করে ফেলুন রুম, সিজদাতে গিয়ে আল্লাহর কাছে চান। অনেকে দেখেন দর্শক, আমি একটা কথা বলি, ছোট্ট ভাই হিসেবে বলছি, আমরা অনেকে নামাজে মোনাজাত ধরি না, হয়তো অনেকে মোনাজাত ধরার দরকার নেই দর্শক, মোনাজাতটা হাতে তুলে ধরবেন না। যখন সিজদাতে চলে যাবেন, নামাজের দোয়া কবুলের অনেকগুলো জায়গা আছে, এর মধ্যে প্রধান একটা জায়গা হচ্ছে সিজদাতে যাওয়া। আপনি যখন সিজদাতে চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা এটা বলার পরে, 3 বার বলার পরে, তারপর আপনি আপনার মনের কথাগুলো সিজদাতে বসে বলতে থাকুন আল্লাহর কাছে। বাট ফরজ নামাজে না, নফল নামাজে হোক, সুন্নত নামাজে, সেগুলোতে বলবেন। ফরজ নামাজে মোনাজাত ধরবেন না। ঠিক সিজদাতে গিয়ে বিভিন্ন নফল নামাজ, সুন্নত নামাজে যা মন চায় আল্লাহর কাছে বলুন, সিজদাতে পড়ে বলুন। হাত তুলে মোনাজাত করার থেকে সিজদাতে গিয়ে বলাটা কোটি গুণ উত্তম দর্শক। সিজদাতে গিয়ে আল্লাহর কাছে বলুন, দোয়া অবশ্যই কবুল হবে দর্শক, দোয়া অবশ্যই কবুল হবে। এই সমস্ত কুফরি কালামে যাবেন না। হয়তো অনেকগুলো কথা বললাম এই বিষয়ে, কারণ এটা নিয়ে আমি খুব আপসেট, কারণ অনেকগুলো মানুষকে দেখিল করতে, এবং অনেকে সংসার নষ্ট করে দেয় দর্শক, কারো বিয়ে আটকে দেয়, কারো জীবনের একটা স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কটাকে নষ্ট করে দেয়। কী যে হয় দর্শক, কল্পনা করতে পারবেন না। আমার দেখলেও খারাপ লাগে। খুব কাছের কিছু মানুষকে দেখেছি এভাবে ধ্বংস হয়ে যেতে। এত সুন্দর সংসার করতো, সেই সংসার এখন ভাঙনের পথে চলে যাচ্ছে। খুব খারাপ লাগে এগুলো শুনলে। এই জন্য নিজে এগুলো দেখছি, তো এই জন্য খারাপ লাগার জায়গা থেকে বলছি, জাস্ট সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য, যে আমার কথা শুনে যদি 2জন মানুষ উপকার হয়, সেখানে আমি সাকসেস। আমার চ্যানেলটা কিন্তু অনেক বড় চ্যানেল না, ছোট্ট চ্যানেল। এই ছোট্ট পরিবারের চ্যানেলে যদি আমি 2জন মানুষকে সতর্ক করতে পারি, এটা আমার সাকসেস। এবং দর্শক, একটা কথা আপনাদের সবার সাবধানতার জন্য বলে দেই, কোনো দিন
কোনো দিন যদি কোনো মানুষ আপনার পাশে বাড়ির প্রতিবেশী হতে পারে, আপনার আপন মানুষ হতে পারে, খুব ভালোবাসে কিছু খাওয়াতে যায়, বিশেষ করে মিষ্টি, খুব বুঝে শুনে খাবেন, খুবই বুঝে শুনে খাবেন দর্শক। যদি দেখেন অতি ভক্তি চোরের লক্ষণ, যদি কোনো মানুষ অতি ভক্তি করে আপনাকে কোনো কিছু খাওয়াতে আসছে, সেটা খাবেন না, প্লিজ খাবেন না সেটাকে। যদি আপনার সন্দেহ হয় ও মিষ্টি বা এই জাতীয় খাবার দিয়ে কিন্তু আপনার ভিতরে কুফরিটাকে পুশ করে দেওয়া হয়। এগুলো নিয়ে স্টাডি করেছি, এজন্য জানতে পেরেছি, আপনাদেরকে ছোট্টখাটোভাবে অ্যাওয়ার করার চেষ্টা করেছি। সবার মঙ্গল আল্লাহ করুক, আল্লাহ যেন সবাইকে এই সমস্ত জিনিস থেকে হেফাজতে রাখে, আমিন। এর বাইরে আমাদের করার কিছু নেই দর্শক। সকাল সন্ধ্যা 3 কুল পড়বেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এগুলো পড়বেন। এগুলো ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য দেওয়া। ছোটো ভাই হিসেবে হয়তো অনেক কথা বলছে, অনেকে বিরক্ত হতে পারেন, হয়তো অনেকে টেনেও দেখছেন এগুলো কি ঘোড়ার ডিম বলছেন ভাই, ভালো লাগছে না শুনতে, কারণ রোস্টিং ভিডিও শুনতে আসছি, কেন এগুলো বলছেন জ্ঞানের কথা, জানি অনেকে বিরক্ত হবেন। আর জানেন না দর্শক, হয়তো হতে পারে আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক ঘটছে, এই জন্য আপনার মাথাটা উগ্র হয়ে গেছে, আপনার ভালো লাগছে না। একটু আমার কথাটা শুনে এই কাজগুলো করবেন, দেখবেন হতে পারে আমার এই দুটো কথায়, দুটো উপদেশ হয়তো আপনার সংসারটা সুন্দর হয়ে যেতে পারে। আপনি জানেন না কখন আল্লাহ কার মাধ্যমে আপনাকে নিয়ামত দিবে। হতে পারে আমার এই দুটো কথা আজকে আপনাকে কোনো না কোনোভাবে নিয়ামত দিতে পারে এবং আপনার সংসারে শান্তি আসতে পারে, আমি জানি না। জীবনের যে কোনো জায়গা থেকে আপনি নিয়ামত পেতে পারেন দর্শক। তো যাই হোক, হয়তো অনেক কথা বলছি, অনেকের ভালো নাও লাগতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকে ভিডিওতে আর বেশ কিছু কিছু বাড়াচ্ছি না, এতটুকুই বললাম। তিশার যে বিষয়টা, তিশা রাতে ভিডিও দিবে, বাট মনে রাখবেন দর্শক, তিশার উদ্দেশ্য ছিল একটাই, ভিউ বাড়ানো, গ্রামে যাওয়া, তার ভিউ কমে গেছিলো এবং তার যে খালাতো ভাই আছে, বাপ্পির খালাতো ভাইকে যেন হাসপাতালে গিয়ে দেখা না লাগে, এই কারণে সেই কাজটা করেছে, যাতে করে কেউ তাকে কোনো অভিযোগ না দেয়, এর বাইরে কিছুই না। সো দর্শক, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর বিষয়তে বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।